বাড়ির কাজের ছেলের সঙ্গে এমন চরিত্রের কলঙ্ক মেখে বিয়ে হয়ে যাবে কখনো কল্পনাও করেনি উর্মি। বাড়িতে যে আজ সে আর কাজের ছেলে রনি ছাড়া সবাই অনুপস্থিত, এ ব্যাপারেও অজানা ছিল উর্মি। বাড়ির গোড়ায় পাড়া প্রতিবেশীর ভিড়। বাড়ির ভিতরে খবর তারা পেল কি করে? হাজার ঘুরেও উত্তর পেল না উর্মি। মাত্র 5 মিনিটের ব্যবধানে পাড়ার প্রতিবেশী তাদেরকে এক ঘরে হাতে নাতে ধরেছে। এক ঘরে হাতে নাতে একটা ছেলে আর মেয়েকে ধরার মানে সমাজের বিরাট পাপ। আর পাড়া প্রতিবেশী হাতে পড়া মানে তিল থেকে তাল বানানো একটা তুড়ি মাত্র। উর্মিকে কেউ কিছু বলার সুযোগ দিচ্ছেই না। যে যার যার মতো বলেই যাচ্ছে, সবাই সিসি করছে, সবাই যে যার যার মতো বলে যাচ্ছে। এমন রূপ নিয়েও স্বামীর সংসার করতে পারল না। বাপ মা প্রাণটাও খাইলো, এখন আবার কাজের ছেলের সঙ্গেও ফষ্টি নষ্টি। বলি মেয়ে এমন চরিত্র থাকলে এই দুধে আলতা রূপ নিয়েই সুখ পাওয়া যায় না বুঝলি? স্বামীর সংসার দিয়া আইসা বাপ মা প্রাণটাও বিনাশ হইয়া একটুও কি হৃদয়টা কাঁপল না এমন পাপ করার আগে? এক পর্যায়ে উর্মি ক্লান্ত হয়ে এক কোণায় বসে পড়ল। তার চোখ থেকে একটুও পানি বের হলো না। হৃদয়টা হয়তো তার পাথরের পরিণত হয়েছে। রবিন ছেলেটা যেন ভেজা বিড়াল, ভাজা মাছ উল্টে খেতে জানে না, তবে তার তীক্ষ্ণ চোখ জোড়া আছে উর্মির চোখের ওপর। পাড়ার প্রতিবেশী মহল্লা পাপ মোচন করার জন্য তৎক্ষণিক কাজের ব্যবস্থা করে বিয়ে পড়িয়ে দিল উর্মি আর রনিকে। উর্মি হাজারবার বোঝানোর চেষ্টা করলো তার বিয়ে একবার হয়ে গেছে, সে আর কোনোদিন বিয়ে করবে না। এই বিয়ে সে করবে না। সে কোনো অন্যায় করেনি। রবিনকে চুপচাপ দেখে তার পায়ে পড়েও কান্না করেছে। সবাইকে বুঝিয়ে বলুন, আমি আপনাকে বিয়ে করতে চাই না। সবাইকে বলুন আমি এখানে কোনো অন্যায় করিনি। উর্মিকে অবাক করে দেয় রনিও উর্মির বিরুদ্ধে রায় দিল। বলল, মিথ্যে বলেন কেন ম্যাডাম? আপনি তো প্রায়ই আমাকে বিরক্ত করেন। আজও তো আপনি বিরক্ত করার উদ্দেশ্যই আমার ঘরে এলেন। ভাগ্যিস সবাই এসে পড়ে আপনার আসল রূপটা দেখতে পেল। উর্মি এতটাই পাথর হয়ে গেল যে তার ভিতরে যেন আর কোনো প্রাণ নেই, শুধু একটু নিঃশ্বাস চলেছে। এই যা বাবা মা যেই দিন এই দুনিয়া মারা ত্যাগ করেছে, তার 24 ঘন্টা পর হতে না হতেই উর্মির জীবন অন্ধকারে ঢোক গিলেছে। আজ 5টা বছর পর্যন্ত সেই মেঘ একটুও সরেনি, একটু আলো এসে পৌঁছায়নি উর্মির চোখে, বরং অন্ধকারগুলো যেন আরও গাঢ় হয়ে যাচ্ছে। বাকি ছিল চরিত্রর কলঙ্ক, তাও আজ পরিপূর্ণ হয়ে গেল। মাথার ঘাম পায়ে ফেলে উর্মি বাবা আকরাম তালুকদারের ঢাকা শহর থেকে ছোট একটা বাড়ি তৈরি করেছে। ছোট হলেও ঢাকা শহরে একটুখানি জায়গার মূল্য আকাশ সমান। সেখানে নিজের একটুখানি জমি কিনে সেখানে বাড়িও তৈরি করে ফেলে। আকরাম তালুকদারের কাছে আপনজন বলতে শুধু তার ভাই আশরাফ তালুকদার আর তার পরিবার, যারা গ্রামে ছিল। আকরাম তালুকদারের মাঝে মধ্যেই তাদের টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সাহায্য করতেন গ্রামে। ভাই আর ভাইয়ের স্ত্রী মৃত্যুতে আফসানা তালুকদার তার পরিবার নিয়ে শহরে ভাইয়ের বাড়ি চলে আসেন। ভাইয়ের মৃত্যুর 24 ঘন্টা না পেরোতেই তার স্ত্রী চামেলি উর্মির সাথে শুরু করে দুর্ব্যবহার। আফসানা সাহেব প্রথম স্ত্রীর বিরুদ্ধে বলেছিলেন, সর্বোত্তম মেয়ে, বাবা মা হারাচ্ছে, তার সঙ্গে এখনই এরকম ব্যবহার করা ঠিক হবে না। তবে চামেলির ভাবমন প্রথম থেকে আঙ্গুল বাঁকা করে রাখা হতো, তা না হলে সাপের 5 পা দেখবে বসবে। শেষমেশ আমাদের কপালে দুঃখ থাকবে, ভুলে যেও না আমাদের একটা ছেলে রয়েছে, তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তাছাড়া ওই মেয়ে তোমার তোমার আমার কেউ নয় যে এত দরদ দেখাতে হবে। আফসানা তালুকদার ভাইয়ের সম্পত্তি পুরোপুরি নিজের বা নিজের ছেলের নামে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন, তবে আকরাম তালুকদার সেরকম কোনো ব্যবস্থাই রাখেননি। এই শহরে যেহেতু তাদের সেরকম কোনো আত্মীয় স্বজন ছিল না, হায়ার মোতাবেক কথাও বলা
যায় না। তাই সব সম্পত্তি তার কিছু হয়ে গেলেও যেন তার স্ত্রীর নামে চলে যায় এবং স্ত্রী কিছু হয়ে গেলে তার কন্যার নামে চলে যায়, এমন ব্যবস্থা তিনি করে গেছেন। তাদের মৃত্যুর সময় উর্মির বয়সটা সম্পত্তি পাওয়ার মতো বয়স ছিল না। আর না তো উর্মি তিনি খুলে কেউ কিছু সাহায্য করার মতো। যাই উর্মিকে সাহায্য করার জন্য বিন্দুমাত্র এগিয়ে আসতো, তাদের সবাইকে উদ্দেশ্য ছিল এই সম্পত্তিটুকুর। তাই সমাজে সামনে আফসানা তালুকদারের দেখা যে উর্মির দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন আকরাম তালুকদারের ভাই হিসেবে, এবং তারা হয়ে যায় এই বাড়ির হাতকর্তা রাজরানী। আর উর্মি নিজ বাড়ি হয়ে যায় চাকরানী। এরপর বাড়ি থেকে উর্মি নিজের দায়িত্ব নিজেই, নিজেকে ভালো রাখার জন্য লড়াই নিজেই করতে থাকে। এরপর থেকে সে একবেলা ভাতও শান্তি মতো গিলতে পারে না, আর না তো একটা রাত শান্তি মতো ঘুমাতে পারে। ঠিকঠাক মতো এক বেলাও খেতে না পারলেও তার কোনো দুঃখ ছিল না। দুবেলা দুমুঠো লাথি ঝাঁটা খেলে দুটা দানা মুখে দিয়েও হয়তো দিব্যি বেঁচে থাকতো। তার সবচেয়ে বড় আতঙ্ক ছিল তার চাচাতো ভাই তানভীর। সে শুকনো থেকেও এতগুলো বছর নিজেকে পবিত্র রেখেও আজ শেষ পর্যন্ত চরিত্র কলঙ্ক লেগেই গেল। তানভীর বিয়ে করেছে আজ 3 বছর, এখনও তার ঘরে কোনো সন্তান আসেনি। তাই চামেলি সিদ্ধান্ত নিয়েছে উর্মির সাথে তানভীর এর বিয়ে দেবে। এতে উর্মির সমস্ত সম্পত্তিও তানভীরের হয়ে যাবে, আর সন্তান হয়ে গেলে প্রয়োজনে বাচ্চাটা রেখে উর্মিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেও উর্মি করার কিছুই থাকবে না। কারণ তাদের জানা মতে তার 3 খুলে কেউ নেই। একজন চরিত্রহীন নেশাখোরের বিবাহিত পুরুষকে বিয়ে করতে কোনো মেয়েই রাজি হবে না। উর্মি রাজি না হওয়ায় তার উপর চলেছে বেশ নির্যাতন। উর্মিকে নজরবন্দি রেখে রাখা হয়েছে বেশ কয়েকবার। পালাতে চেয়েও ব্যর্থ হয় উর্মি। বাহু বলা বাহুল্য, রনিও সেই পাহারাদারের মধ্যে একজন। তাহলে আজ হঠাৎ কি হলো ভেবেও পেল না উর্মি। সকাল হতেই আফসানা তালুকদার, চামেলি, তানভীর আর তানভীরের বিয়ে করা বউ তানিয়া বিয়ের জন্য টুকটাক কেনাকাটা করতে চলে যায়। পাহারাদার হিসেবে রেখে যায় রনিকে, এমনকি উর্মিকেও ঘরে বন্দি করে উর্মির ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যায়। এই বিয়ের ব্যাপার আর দেরি করতে চায় না চামেলি, নইলে কখন আবার পাখি হয়ে হাত থেকে ফসকে যায়। তানভীর সে তো আরও এগিয়ে। এই মেয়েটিকে আজ 5টা বছর ধরে নিজের বিছানায় নিতে সে অক্ষম হয়েছে। নিজের মা বাবাকে বুঝিয়ে আজই সে বিয়ের দিন নির্ধারণ করেছে। আজ রাতেই সে বুঝিয়ে দেবে তানভীরকে দেমাক দেখানোর পরিণাম। পাড়া প্রতিবেশী আফসার তালুকদার চামেলিকে ফোন করে তৎক্ষণিক ডেকে নেয় বাড়িতে। তার বাড়িতে ফিরতে ফিরতে বিয়ের কাজটা পাড়ার প্রতিবেশীরাই সেরে ফেলে। বাড়ি ফিরে যখন দেখতে পেল উর্মি বিয়ে রনিকের সঙ্গে সম্পূর্ণ হয়ে গেছে, তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল তানভীর। এলোপাথরির মতো শুধু শুরু করলো রনিকে, নির্মাখারা এই জন্য তোকে রেখে গিয়েছিলাম পাহারায়। মেয়ে মানুষের নাম শুনলেই শরীর গরম হয়ে ওঠে, শয়তান কোথাকার। রনি মনে মনে হাসলো। চেয়ারে মায়ের বড় গলায়, এমনকি আফসানা তালুকদারের চামেলিও পাড়ার প্রতিবেশীর সঙ্গে সাংঘাতিক বাজে ব্যবহার শুরু করে দিল। আপনাদের এই অনুমতি কে দিয়েছে আমার বাড়ির মেয়ের ব্যাপারে মাথা ঘামানোর? আমাদের জন্য অপেক্ষা করাটা আপনাদের প্রয়োজন ছিল নাকি? একজন প্রতিবেশী বেশ উঁচু গলায় বলে উঠল। হ্যাঁ, অপেক্ষা করি। আর আপনারা এসেই এই 5টা দেখেও মেয়েকে বাঁচিয়ে রাখুন। তাই তো বলি, যাদের ঘরে মানুষের মন মানসিকতা এমন, তাদের মেয়ে চরিত্রহীন হবে না তো কারা হবে? তাছাড়াও মেয়ে তো আপনাদের নয়, তাহলে এত দরদ কেন? আপনারা এবার আমাদের পারিবারিক ব্যাপারে মাথা ঘামিয়ে ফেলেছেন না? বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আরে আরে, আমরা এখানে থাকতে আসিনি। যে ঘরে এমন পাপ ঘটে সেই ঘরে থাকার রুচি আমাদের নেই। ছি! উর্মি এতগুলো মানুষের ঘৃণা থেকে নিজেকে বাঁচতে আস্তে আস্তে সবার অলক্ষ্যে চলে গেল নিজের জন্য বরাদ্দকৃত সেই ছোট ঘরটায়, যেটা তার বাবা মা বেঁচে থাকতে একটা স্টোর রুম ছিল।
এখন সেইটাই তার থাকার ঘর। নিজের ঘরে গিয়েও দরজা খিল দিয়ে খাটের কোণে হাঁটুতে মাথা গুঁজে বসে রইল উর্মি। ভীষণ করে কাঁদতে চাইল, তবে কান্নারা তার কাছে এলো না। কতটা সময় এরকম কেটে গেল জানে না উর্মি। বাইরে এখন তার মানুষের সমাগ্র নেই, হয়তো সবাই চলে গেছে। উর্মির ঘরের দরজার চামেলি আর তানভীর তখন থেকে খোলার জন্য ধাক্কা দিয়েই যাচ্ছে। তাদের মুখে ভাষা তো রয়েছে, এই ছেলেটা। ভেবেছিলাম একটা দিক অন্তত ভালো না, তা না পারায় প্রতিবেশীরা হাতে ধরে পড়ে। বেহায়া মেয়ে, দরজা খোলা, আজকে তোকে শেষ করেই ছাড়বো। আমার ছেলের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে তবেই তুই এই বাড়ি বাইরে বেরোতে পারবি, তার আগে না। প্রয়োজনে তোকে শেষ করে নদীর পানিতে ভাসিয়ে দেব। উর্মি টু শব্দটিও করল না, মাথাটা তুলে এগিয়ে গেল বিছানার কাছে। বিছানার চাদরটা সরিয়ে তোরসকে একপাশ একটা সেলাই টান দিয়ে ছুঁড়ে দিল। ভিতরে হাত ঢুকে বের করে আনলো একটা ডায়েরি। তার ঘর প্রতিদিনই চামেলি চেক করে, তাই এই ডায়েরিটা খুব গোপনে এখনো লুকিয়ে রেখেছে উর্মি। ডায়েরির উপরে বড় বড় অক্ষরে লেখা, সাগরকুলের উর্মিমালা। একা একাই কতক্ষণ ডায়েরিটা মেলে ডায়েরির প্রথম পাতায় ঘাম দিয়ে আটকানো একটা ছবির সঙ্গে বিড়বিড় করলো, সাগর ভাই, ও সাগর ভাই, তুমি কোথায় হারিয়ে গেলে? তোমার উর্মিমালা যে কেউ নেই। বাবা মা তো এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার চোখের সামনে বাবা মারা কবর রয়েছে, তাই তাদের জন্য আমি অপেক্ষা করি না। কিন্তু তুমি তুমি যে বলেছিলে তুমি ফিরবে, আমি যে এখনো তোমার অপেক্ষায়। বিশ্বাস করো, আজকে যা হয়েছে আমি তাতে মোটেও দোষী নাই। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে। তুমি এসে একটা ব্যবস্থা করো সাগর ভাই, আমাকে তোমার কাছে নিয়ে যাও। সাগর ভাই, আর কত অপেক্ষা করবে? একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙতে তো বিবেকে বাধছে না উর্মি? আমি তো তোমার সংসার ভাঙতে চাইনি ভাবি। তুমি তো তানভীর ভাইয়ের বউ, তুমি কেন তাকে আটকে রাখছো না? তোর ওই রূপটার জন্য আমার জীবনটাও কাল হয়ে দাঁড়াচ্ছে। ওই রূপ দিয়ে তোর নিজের স্বামীর সংসার আটকে রাখতে পারলি না, এখন অন্য মেয়ের সংসার ভাঙিস। বেহায়া, নির্লজ্জ মেয়ে কোথাকার। ভাবি, আমাকে নির্লজ্জ বলার আগে তুমি তোমার নিজের স্বামীর চরিত্রের দিকে ভালোভাবে তাকিয়ে দেখো। তার নজর শুধু একা আমার দিকে নয়, আরও অনেক মেয়ের দিকে রয়েছে। সেখানে আমাকে দোষ দিচ্ছ কেন? কারণ তারা আমার ঘর পর্যন্ত চলে আসেনি, কিন্তু তুই আমার ঘরটাও দখল করে নিতে চাইছিস। আমাদের ঘরের উপর থেকে আমারই সর্বনাশ করেছিস। এই তোর চরিত্রের সমস্যা নেই তো? এমন সুন্দরী বউকে ছেড়ে দেয় নিশ্চয় কোনো অকাজ করেছিস তুই। মুখ সামলে কথা বলবে ভাবি। আমি তোমাদের কারোর উপরেই বোঝা হয়নি, বরং আমার পাওনা হক, এমনকি আমার সব কিছুই তোমরাই নষ্ট করছো। ঠাস ঠাস তানিয়া তৎক্ষণাৎ একটা চর বসিয়ে দিল উর্মির গালে। মুখে মুখে তর্ক করিস কেন? কোন সাহসে এখনো বেঁচে আসিস? এটাই তোর ভাগ্য। আমার স্বামীর থেকে দূরে সরে যা। তোমার লজ্জা হওয়া উচিত ভাবি। নিজের সংসার নিজে আঁকড়ে ধরতে পারো না। আমি কিন্তু বরাবর এখন থেকে পালানোর চেষ্টা করছি, যদিও এই বাড়ির ঘর সব কিছুই আমার। তবুও নিজের সম্মান বাঁচাতে আমি এই বাড়ি ত্যাগ করতে চেয়েছি বহুবার। তুমি নিজেও তো ওদের সঙ্গে পেরে উঠলে না, শেষ পর্যন্ত ওদের হারাতে হা মিলাও। আর তোমারই সেই ব্যর্থতা রাগগুলো আমার উপরে এসে ফলাও। আমাকে সংসার আঁকড়ে ধরার কথা বলিস তোর ওই মুখে? তুই নিজেই তো নিজের সংসার আঁকড়ে ধরতে পারিসনি। এই তুই মরে যেতে পারিস না? এবার বেশ শব্দ করেই হেসে উঠল উর্মি, বলল, কেন আমার কি মরে যাওয়া উচিত? তোমরা বরাবর আমার দুর্বলতার আঘাত করে কি সুখ পাও বলো তো? এত কিছুর পরও তুই হাসছিস? তোর লজ্জা করে না? ক্লান্ত লাগে না তোর? আমার মা অনেক কষ্ট করে আমাকে জন্ম দিয়েছে, এই দুনিয়ায় আলো দেখিয়েছে, আর আমি সেই দুনিয়ায় এত সহজে ছেড়ে দেব? আমার রব আমার মা বাবাকে একসঙ্গে তার কাছে নিয়ে গেছে, আমাকে এই দুনিয়ায় রেখে দিয়েছে, যেখানে আমার রব আমার সৃষ্টিকর্তা নিজে আমাকে এই দুনিয়ায় রেখে গেছে। সেখানে আমি নিজেকে সে
নিজে শেষ করে দেওয়ার কে? আমি জানি আমার রব আমার জন্য যা করেন সব কিছুই মঙ্গল। আমি আমার জীবনের শেষ পরিণতি দেখার অপেক্ষায়। এই ছেলেটাকে বাচ বাচ্চা দরজা খোল বলছি। দরজার তীব্র ধাক্কা উর্মি নিজের ধ্যান চুর হলো। এতক্ষণ সে গতকালের কথাগুলোই ভাবছিল। তানভীরের বউটা কত বোকা, নইলে বাবার বাড়ি আমন শান্তির স্থান রেখে কেউ এমন দুশ্চরিত্র ছেলের হাত ধরে বেরিয়ে আসে। এখন এই কুল ও কুল ও দুকুলি গেছে না, দরজা অতিরিক্ত ধাক্কাধাক্কিতে আর বসে থাকার দায়। আর ৫টা মিনিট গেলেই হাতে দরজাটা ভেঙেই ফেলবে। দরজা ভেঙে ফেললে তো সেই তারা ভেতরেই আসতে পারবে। এর চেয়ে ভালো হয় দরজাটা খুলে দিলেই। উর্মি আস্তে ধীরে উঠে গিয়ে দরজা খুলে দিল। চামেলি এমনভাবে হুড়মুড়িয়ে ঢুকে উর্মির চুলের মুঠি টেনে ধরল, যেন মনে হচ্ছে হরিণের খাঁচায় বাঘ ঢুকে গিয়েছে। উর্মির মাথা ব্যথা টনটন করে উঠল, চোখ জোড়া খিচে বন্ধ করে নিল। তোর শরীরে এত জ্বালা যে তুই একটা কাজের ছেলের সাথে এক ঘরে ধরা পড়িস? এতই যদি জ্বালা থাকে তো আমার ছেলের কি দোষ করেছিল? হাঁ বলে কয়েকটা চড় থাপ্পড় লাগিয়ে দিল উর্মির গালে। পরপুরুষের ঘরে যাবি তো যাবি পাড়া প্রতিবেশী টের পেল কিভাবে শয়তান মেয়ে? উর্মির ভেতরটা ঘৃণায় গুলিয়ে উঠল। কোনো মা কিভাবে পারে তার ছেলেকে নিয়ে এমন বলতে? কেন কোনো মেয়ে কিভাবে পারে আর একটা মেয়ের এমন বলতে? ভেবে পেল না উর্মি। তুই কি ভেবেছিলি এমনটা করলেই তুই বেঁচে যেতে পারবি? তোকে আমরা কেউ ছেড়ে দেব প্রতিবেশী জানিয়ে জানিয়ে করেছিস যাতে বেঁচে যেতে পারিস। প্রয়োজনে হলে ওই ছেলেকে সহজতকে শেষ করে দিত। আমাকে আমার চাচি বলতেও ঘৃণা হচ্ছে। মনে রেখো তোমরা পাপে ঘাড়া পূর্ণ হয়ে আসছে, খুব শীঘ্রই তোমাদের পতন হবে দেখে নিও। উর্মির কথা শুনে চামেলি উর্মিকে আরো কয়েক ঘা লাগিয়ে দিল। যত বড় মুখ নয় তত বড় কথা। ততক্ষণে সেখানে অস্থির হলো তানভীর। তানভীরের বাবা। তানভীরের তার মাকে উদ্দেশ্য করে বলল, ওই ছেলেটাকে বাচ্চা রনিটা হচ্ছে নেমে কাহারাম, নইলে ওই মেয়ে ঘর থেকে বের হলো কিভাবে? ওর পায়ে শিকল পরিয়ে রেখে এসো, আগে ওই ছেলেটাকে বাচ্চা একটা ব্যবস্থা করি, তা না হয় একে নিয়ে ভাবা যাবে। ঠিক বলেছিস বাবু তুই। এরপর উর্মিকে রুমের মধ্যে পায়ে শিকল পরিয়ে রুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যায়। এদের পরিকল্পনা খুব ভয়াবহ হতে চলেছে ভেবে উর্মির ভেতরটা কেঁপে ওঠে। যদিও সে জানে না রনি তার সঙ্গে কেন এহেন কাজ করেছে। কাজটা যে রনির ইচ্ছে করছে এ ব্যাপারে সম্পূর্ণ পরিষ্কার উর্মির কাছে। কিন্তু কেন উত্তর খুঁজে পেল না আর উর্মি। আর তার জন্যই আমার হৃদয়টাও এমন কাঁদছে কেন? মনে হচ্ছে ওর সাথে খারাপ কিছু হবে। গভীর রাত, নিস্তব্ধ ধরনী, চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক। তানিয়া গোপনে তার মোবাইল থেকে একটা মেসেজ পাঠালো একটা নাম্বারে। সাথে সাথে কারেন্ট চলে গেল। প্রথমে তানিয়া নিজের মোবাইল থেকে মেসেজটা ডিলিট করে দিল, এমনকি নাম্বারটাও। সবাই গভীর ঘুমে মগ্ন। তানিয়া একটা চাবি দরজা নিচ থেকে ছুঁড়ে মারলো আর একটা চাবি দিয়ে দরজা তালাটা খুললো। উর্মি এক মনে আল্লাহকে ডাকছিল, বিপদের সময় একমাত্র রইল আমার রবি আমাদের সঙ্গী। হঠাৎ তার পায়ে কিছু একটা বাদলে তার ধ্যান চুল হয়। অন্ধকারে পায়ের কাছাকাছি হাত একটা চাবি অস্বস্তি পায়। দরজাটাও তৎক্ষণে খুলে ফেলেছে তানিয়া। দরজা খোলার শব্দে সেই দিকে তাকায় উর্মি। অন্ধকারে চোখটা সয়ে এনেছে। মনে হচ্ছে আবাসা আলোয় কোনো নারী অবয়ব এগিয়ে এসেছে। তানিয়া উর্মির কাছাকাছি এসে বলে, এখনো তালাটা খুলিসনি বোকা? তাড়াতাড়ি কর, হাতে সময় কম। উর্মি কিছুই বুঝে উঠতে পারছে না। তানিয়া সে গতকালও তার সঙ্গে বেশ খারাপ ব্যবহার করেছে, এমনকি এতদিন চেষ্টা করেও তাকে এখান থেকে বের করতে দিতে পারেনি। উল্টো সে নিজেই নির্যাতন হয়েছে এমনটা করতে চাইলে। উর্মি অবাক হয়ে জানতে চাইল, ভাবি তুমি তাড়াতাড়ি কর, বেশি সময় হাতে নেই, কারেন্ট চলে আসবে। উর্মি তাড়াতাড়ি করে শিকলটা খুলে ফেললো। তানিয়া তাড়াহুড়ি করে বলে, এবার পালিয়ে যা, যত দূরে পারিস পালিয়ে যা। আমার ওপরে কোনো রাগ রাখিস না। ভালোবাসায় অন্ধ হয়ে আমি অনেক ভুল করেছি। তার পরিণতি হিসেবে আজ আমার বাবা মাও আমাকে ত্যাগ করেছে।
এই বেলা এসে অন্তত একটা ভালো কাজ করতে চাই। উর্মি তানিয়ার হাত দুটো ধরে বলে, ভাবি, এই নরক থেকে তুমি কখনোই সুখ পাবে না। চলো আমার সঙ্গে, আমরা দুজনে একসাথে চলে যাই। না রে, তুই যা, আমিও তোর সঙ্গে চলে গেলে ও বুঝে যাবে যে আমি তোকে পালাতে সাহায্য করেছি। হয়তো এখনো বুঝতে পারবে, আমি আপ্রাণ চেষ্টা করব যাতে না বুঝতে পারে। আমি চলে গেলে ওই শয়তান আবার অন্য কোনো মেয়ের ঘরে তুলে এনে সর্বনাশ করবে। ভাবি, তুমি এখানে থাকলে ও তোমায় মেরে ফেলবে। মরবো না, মারবে না আমাকে। ওরা ভীষণ লোভী। ওরা এখনো অপেক্ষা করছে আমার বাবা আমাকে মেনে নেবে আর আমার সম্পত্তি ওরা ভোগ করবে। ওর সব কথা এখন এখন থাক, তুই তাড়াতাড়ি পালিয়ে যা, যত দূর পারিস পালিয়ে যা। ভাবি, রনি, ওর কথা জানি না বোন, ওর সাথে কি হয়েছে তাও জানি না। ওকে বাড়িতে কোথায় খুঁজে পেলাম না আমি। তানভীর আমাকে জানালো রবিনকে ছেড়ে দিয়েছে। তোদের সঙ্গে ঠিক কি হয়েছে আমি জানি না, তবে তুই পালিয়ে যা, নইলে সামনে আরো খারাপ হবে। আর দেরি করিস না উর্মি। কেন, কিছু না ভেবেই সামনের দিকে পা বাড়ালো। উর্মি বাড়িটা দোতলা, উপরের তলা ৬টা রুম, নিচের তলায় ৪টা, এক পাশে গ্যারেজ। উর্মির বাবা আকরাম তালুকদার নিজের মতো করে বাড়িটা করেছিল। গ্যারেজটাও বানিয়ে রেখেছিল যে টাকা হলে গাড়ি কিনে রাখার জন্য নিয়ে নিশ্চিন্তে না হয়। উর্মি মায়ের ফুল বাগানে করা ভীষণ শখ হলো, তাই বাড়ির সামনে ছোট একটা বাগান। বাগানটাও মোটেও আহামরি বড় নয়, এই কয়েক কদম হতে হবে হয়তো। সদর দরজা পেরিয়ে যাওয়ার সময় উর্মির মনটা বাবার পিছু ডাকিতে লাগলো। গ্যারেজের একটা কোণে টিন দিয়ে ছোট একটা রুমের মতো করে দেওয়া হয়েছে কাজের লোকের জন্য। যখন যে কাজের লোক আসে এই রুমতে থাকে। রুমের ভেতরে ছোট একটা চৌকি, আর কিছুই নেই। ওই রুমটাতেই রনি থাকে। উর্মি ইচ্ছে করলো রনির রুমটাতে আর একবার উকি দিয়ে দেখতে। উর্মি তার মনের কথা শুনলো। তখনই তানিয়া তার হাতে একটা ছোট লাইট দিয়ে ধরিয়ে দিয়ে যাতে অন্ধকারে কিছু সময় এগিয়ে যেতে পারে। উর্মি রনিকে ঘরটায় এসে চারিদিকে চোখ বুজালো, কোথাও কেউ নেই। উর্মি মনে মনে ভাবলো, এমনটা করা কি খুবই প্রয়োজন ছিল? আর ওই বাজে লোকটার কথা আমি বা কেন ভাবছি? সে তো নিজেই আমার জন্য বিপদ ছিল। সে তো আমার ঢাল হয়ে দাঁড়ায়নি। উর্মি এসব ভেবে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে হলো তার নজরে কিছু একটা পড়েছে। চৌকির নিচে বড়সড় একটি ট্রাক, আর পাশেই খালিদ জমাট বাঁধা রক্ত। ভাবলো তার দেরি হয়ে যাচ্ছে, এখান থেকে বের হতে পারলে হয়তো তার শেষ দিন হয়ে যাবে আজ। তবুও ট্রাকেনটি প্রতি তার কৌতূহল একরাশ। এমন পুরাতন ট্রাক আজকালও গরিবরাও ব্যবহার করে বলে মনে হয় না উর্মি। আর এই রক্ত কোথা থেকে এলো? উর্মি হৃদয় কেঁপে উঠল। তবে কি ওরা লোকটাকে ভীষণ মেরেছে? মেরে যদি লোকটাকে বের করে দেবে, তাহলে এটা কেন রয়ে গেল? নাকি অন্য কিছু ঘটেছে লোকটার সাথে? এর মধ্যেই হুট করে কারেন্ট চলে এলো। বাইরে ল্যাম্পপোস্টের আলোয় টিনে ফাঁকা দিয়ে ঢুকেছে ঘরটার ভেতরে। উর্মি ফের ফিরে চাইলো ট্রাকটির দিকে। ভাবলো একটিবার একটা ভেতরে দেখতে, তবে সেখান থেকে বেরোবে। যেই ভাবা সেই কাজ। ট্যাঙ্কটি খোলার জন্য যতই না হাত দিল, দেখলো সেখানে ছোট একটা তালা ঝুলছে। সেই চৌকিটার নিচে ভালো করে টার্চ দিয়ে দেখতে লাগলো। তার নজরে এলো চৌকির নিচে কিছুটা দূরে ছোট একটা চাবির মতো পড়ে রয়েছে। হয়তো ধতাস্তিতে ছিটকে পড়েছে। সে যখন চাবি তার হাতে নিল, দেখে যে সেটাতেও রক্ত ছুটিয়ে রয়েছে। উর্মির হাত পা কাঁপতে লাগলো। এখানে কি হয়েছিল ভেবে তো ভেতরটা অস্থির হয়ে পড়লো। তবে সে বেশি সময় নিল না, দ্রুত ট্যাঙ্কটাই খুললো। উপরে দেখতে পেল রনি নিয়মিত যেই পোশাকগুলো পরে সেইগুলো অত্যন্ত পুরাতন। তিনটা ফতুয়া, আলখালার মতো তিনটা পুরাতন প্যান্ট, আরও কিছু পাওয়া আশায় ভেতরটা হাতে দেখতে অবাক হয়ে গেল। একজোড়া স্যুট সেট, দেখে মনে হচ্ছে ভীষণ দামি। একটা কালো ট্রাউজার আর একটা কালো হুডি।
একটা কালো মাস্ক, সানগ্লাসটাও যেন অতিরিক্ত কালো। উর্মি মনে পড়ল সেই কিছুদিন পূর্বে রাতে সেই ট্রাউজার মাস্ক পরে একজন লোক এই বাড়িতে ঢুকতে দেখেছিল। এমন অদ্ভুতভাবে নিজেকে আবৃত্ত করে আশায় উর্মি বেশ অবকাশী হয়েছিল। পরক্ষণেই ভাবল হয়তো তানভীরের কোনো সঙ্গী টঙ্গী হবে। এরপর আর অমলে নেয়নি বিষয়টা। আজ সেই সেম পোশাকই রনিকে ট্রেঙ্ক থেকে পেয়ে সে বেশ অবাক। এর উপর অবাক হলো ট্যাঙ্কটি বেশ উন্নত নয়, মনে হয় বেশ পুরাতন একটা ট্যাঙ্ক। এটা দেখে মনে হয় যেন তার ভালো কোনো ব্যাগ বা সুটকেস কেনার টাকা নেই, তার জন্য সে এখনও এটাই ব্যবহার করেছে অনেক দিন যাবৎ। অথচ সে ট্যাঙ্কের ভেতরে দামি স্যুট, দামি হুডি, যা উর্মি কৌতূহলে আরো বাড়িয়ে দিল। পোশাকে একেবারে নিচে যা দেখলো তাতে উর্মি একেবারে ঘাবড়ে গেল। তানিয়া নিজেই ঘরের জানালা থেকে বেশ অনেকক্ষণ তাকিয়ে রইল, তবে উর্মিকে বেরোতে দেখলো না। ভীষণ চিন্তিত হয়ে গেল, কি করছে মেয়েটা। এখন কারেন্ট চলে এসেছে, এই মুহূর্তে নিচে যাওয়াটা ওর ঝামেলা। ড্রয়িং রুমের সিঁড়ি, ঘরের সিঁড়ি ক্যামেরা লাগানো আছে, গেলেও লাগানো আছে। মেয়েটা কারেন্ট আসার আগেই বের হতে পারলে আর ক্যামেরায় ধরা পড়তো না। কি এমন করছে ও এখানে? এতক্ষণ তো ওর অনেকটা দূরে গিয়ে যাওয়া কথা। তানিয়া ভীষণ অস্থির হয়ে গেল এগুলোতে ভাবতে ভাবতে। এখন ঘর থেকে বেরিয়ে নিচে যাওয়া মানেই চরমভাবে ধরা পড়ে যাওয়া, যা তানিয়া চাইছে না। সব কিছু ভেবে ভীষণ অস্থির হয়ে গেল। যদিও এখন সে উঠে গেলে কেউ টের পাবে না। সে রাতে সাথে হালকা ঘুমিয়ে ওষুধ মিশিয়ে দিয়েছে, এতে রাতে ঘুমটা গাঢ় হবে। তবে ভোর হলে ওদের ঘুম ভেঙে যাবে। এরপর সে ঔষধের পাতাটা পুড়িয়ে বাথরুমে পানির সঙ্গে মিশিয়ে ফেলে দিয়েছে। ওই ঔষধের অস্বস্তি পাওয়াটাও আর কারো সাধ্য নেই, শুধু সিসি ক্যামেরায় ধরা পড়ে যাওয়ার ভয়। বিলক্ষণে ট্যাঙ্কের ভিতর বিড়ম্বনা আর ধারণা চমকে উঠল লাইভ। নাইট আফটার দেখতে একটা ধারালো মনে হচ্ছে, হাত লাগলে কেটে যাবে। উর্মি আরও ঘাবড়ে গেল। রনি যে কোনো সাধারণ কেউ না তা বুঝতে একটুও বেগ পোহাতে হলো না উর্মিকে। উর্মি ভাবনায় একটা কথা ঘুরপাক খেতে লাগলো, কে এই রনি, যে আমাদের বাড়ি কাজের লোক সেজে আছে। তবে থেমে থাকলো না, বুকের ভেতর সাহস আনার চেষ্টা করলো। নিজেকে নিজেই বোঝালো উর্মি তো আল্লাহ ছাড়া কেউ নেই, তাকে নিজেকে নিজেই বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। এই সুন্দর দুনিয়ার অধিকার এত সহজেই ছেড়ে দিলে চলবে না। উর্মি সাহস করে রিভলভারটা আর নাইফারটা নিজের কাছেই রেখে দিল, বিপদে একটা কাজে দেবে। যদিও সেগুলোতে চালাতে জানে না, তবুও সাধারণ কোনো জানোয়ার রূপী মানুষ যদি তার ক্ষতি করে আসে, এটা দেখেই ভয় পেয়ে যাবে, প্রয়োজনে মেরে দেবে। উর্মি এবার চারদিকে ভালো করে লক্ষ্য করতে করতে এগিয়ে গেল, কোথায় কোনো রক্তের ফোঁটা আছে কিনা সেটা সে অনুসরণ করবে। তার সাধারণকে সঠিক প্রমাণ করে দিয়েই গেটে পাশে তার নজরে ভেসে উঠল দেওয়ালে দুটো আঙুলের ছাপ, রক্ত শুকনো। উর্মি নিজের অজান্তে লোকটার জন্য ভীষণ মায়া হচ্ছে। তাকে সুস্থ দেখতে ইচ্ছে করছে, আবার তার ট্যাঙ্কের অস্ত্র ছিল ভেবে ভয় হচ্ছে। নিশ্চয় লোকটা কোনো সন্ত্রাসী হতে পারে। উর্মি ভয়ে ভয়ে পা বাড়ালো, সিসি ক্যামেরার দিকে নজর পড়লেও তোয়াক্কা করল না। সে ভেবে নিল যদিও তার বাধা হয়ে আসে আর একবার ওই জানোয়ারগুলো, তবে তাদের প্রাণ শেষ করে দিবে। প্রয়োজনে জেলের ভেতরে থাকবে, তবুও জানোয়ারগুলো তার হাত থেকে তো বেঁচে যাবে। উর্মি গেট পেরিয়ে বাগান পেরিয়ে চলে যাবে। বাগানের দিকে তাকিয়ে দেখে দু চোখ ভরে ওঠে। ওই বাগানে তার মায়ের তৈরি, মায়ের শখের বাগান। বাবা চেয়েছিলেন আরও দুটো রুম বাড়তি করে, তবে মা ভীষণ শখ করে এই জায়গাটুকু বাড়তি রেখেছে। এখানে অনেক রঙের ফুল ফুটবে, সুঘ্রাণের বাড়িময় ভরে যাবে। মায়ের সেই আশা পূর্ণ হয়েছে ঠিকই, তবে বেশি দিন তিনি তা ভোগ করতে পারেনি। উর্মি বাগানটা ভালো করে দেখে নিল দু চোখে ভরে। তখনই তার নজরে এলো বাগানের একপাশে বেশ কতগুলো গাঁদা গাছ আর দুটো গোলাপ গাছের পাতা নুয়ে পড়েছে। অথচ এখন রাতের বেলা পাতাগুলো সব সজোরে থাকার কথা। ভীষণ কৌতূহল নিয়ে উর্মি গাছগুলোর কাছে গিয়ে দেখতে গেল প্রত্যেকটা গাছের গোড়া আলগা,
উর্মির ভেতরে এক অজানা ভয় অস্বস্তিতা অনুভব ধরা দিল, যা সে বুঝতে পারছে না। উর্মি প্রত্যেকটা গাছের গোড়া ভালো করে লাইট মেরে দেখলো। বেশ অনেকক্ষণ জায়গায় মাটি এমন মনে হচ্ছে যেন আজকে এগুলো কোপানো হয়েছে চাষাবাদ করার জন্য। আশেপাশেও লক্ষ্য করলো সে, খোঁড়া জায়গাটুকু পাশে দুই এক জায়গা কয়েক ফোঁটা রক্ত সে দেখতে পেল। তার ভেতরটা ভয় আরও অস্থির হয়ে উঠল। উর্মি মনের মধ্যে কামড় দিল। মনে পড়ে সেই তানভীরের সেই কথা, প্রয়োজনে ওকে মেরে ভাসিয়ে দিবে, তবুও নাগাল পেতে দিবে না। উর্মি কোনো কিছু না ভেবে হাত দিয়ে সেই মাটি আবার খোঁড়া শুরু করলো। দেখতে পেল সব মাটি আগলা হতে সঙ্গে 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 উঠে আসছে। বেশ অনেকখানি মাটি তুলে সে স্তব্ধ হয়ে গেল। যা ভেবেছিল ঠিক তাই। রবিনের দেহটা মাটির তলে পুঁতে রাখা। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প সাগরকুলের উর্মিমালা, পর্ব 1 থেকে 3 চলবে।